বিসমিল্লাহির মিরপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাহমুদুল আলম, উপস্থিত এই জনপদের কৃতি সন্তান, আপনাদের ভোটে বারবার নির্বাচিত সংসদ সদস্য, দেশের একটি বেগম খালেদা জিয়া, যার হাত দিয়ে এই মিরপুর এবং ভেড়ামারার প্রভূত উন্নয়ন করেছিলেন আমার সেই পিতৃতুল্য মুরব্বী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, উপস্থিত আপনাদের এই মাটির আরেক কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রকামী মানুষকে, যে মানুষটি উচ্চ আদালতে আইনি সহায়তা দিয়েছেন, আমাদের ভাই ব্যারিস্টার রাগিব রবি চৌধুরী, উপস্থিত পার্শ্ববর্তী উপজেলা দৌলতপুরের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য আমাদের বড় ভাই রেজা আহমেদ বাচ্চু মোল্লা, আজকের এই সম্মেলনের যিনি উদ্বোধন ঘোষণা করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক, আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব কুতুবউদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, আজকের আয়োজনের প্রধান বক্তা, যিনি অত্যন্ত সংকটময় মুহূর্তে এই দলকে শক্তিশালী করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার, মঞ্চ ভূমিষ্ঠ কুষ্টিয়া জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপির শ্রদ্ধা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত ডেলিগেট বৃন্দ, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবহাওয়াটা অনুকূলে না থাকবার কারণে আজকের এই আয়োজনটি শুরু করতে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে, তাই আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই সময়টি কথা বলবার কিংবা কথা শুনবার নয়। আমি নিশ্চিত এখানে উপস্থিত কেউই আপনারা এখনো পর্যন্ত দুপুরের খাবার গ্রহণ করেননি। এরপরে এখন আমাদের কাউন্সিল প্রক্রিয়া শেষ করতে হবে। স্বাভাবিকভাবেই আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, আপনারা সকলে জানেন আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মিরপুর উপজেলা বিএনপির আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করতে চলেছি। ঠিক একইভাবে খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিটের নেতৃত্ব এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হচ্ছে। আমার নিজ জেলা যশোর, খুলনা মহানগর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, আমরা ইতোমধ্যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের নতুন নেতৃত্ব নির্বাচন করেছি। আমাদের পুনর্গঠন প্রক্রিয়া চলমান এই কুষ্টিয়াতে, মেহেরপুরে, আমাদের মাগুরাতে, সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা জেলায়। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী মাসখানেকের মধ্যেই আমরা খুলনা বিভাগের সকল সাংগঠনিক ইউনিটের পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে পারব। অতীতে আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা আলোচনার উদ্যোগ নিতাম, কিন্তু আলোচনার উদ্যোগ একদিকে যেমন ভালো, আরেকদিকে সমস্যাটি হচ্ছে প্রভাবশালীরা বরাবরই একটি নেতৃত্ব চাপিয়ে দেবার চেষ্টা করে। নেতৃত্বে আসবার জন্য যাদের আগ্রহ থাকে, যাদের যোগ্যতা থাকে, অনেক সময় প্রভাবশালীদের আনুকূল্য না পাবার কারণে তারা নেতৃত্বে আসতে পারেন না। উপরন্তু এই বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর যাবৎ গণতন্ত্রহীন ভোটে 2018 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 30শে ডিসেম্বর তাদের ভোট দেওয়া লাগেনি, কারণ 29শে ডিসেম্বর সন্ধ্যায় তাদের ভোট হয়ে গেছে।
একইভাবে 2024-এর 7ই জানুয়ারি দামি নির্বাচন আওয়ামী লীগ এবং দাবিরা মিলে নির্বাচনী নাটক মঞ্চস্থ করেছে। তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে ভোটের অধিকার বঞ্চিত বাংলাদেশের 18 কোটি জনতার আবেগকে শ্রদ্ধা জানিয়ে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছেন। এই যে মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমার সামনে যারা বসে আছেন এর থেকে অন্তত 10 গুণ লোক কিন্তু আমার মঞ্চের পেছনে অপেক্ষমান। কেন? তারা হয় এই কাউন্সিলে ভোট দিতে এসেছেন, না হলে ভোটের ফলাফলটি জানতে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলে কখনো কোনো ঐক্য অনৈক্য নেই। অনৈক্য তৈরি হয় আমরা যারা মঞ্চে বসি তাদের মাধ্যমে। আপনি দেখেন যতবারই বাংলাদেশ সংকটে পড়েছে ঠিক ততবারই জিয়া পরিবারই সংকটে পড়েছে। যতবার জিয়া পরিবার সংকটে পড়েছে ততবার বাংলাদেশও সংকটে পড়েছে। কিন্তু এই সংকট থেকে উত্তরণের পথ কোন নেতা দেখায়নি। এই তৃণমূলের নেতা কর্মীরাই কিন্তু ঐক্যবদ্ধভাবে সংকট থেকে উত্তরণের পথ আমার দল বিএনপি কিংবা আমাদের দেশ বাংলাদেশকে দেখিয়েছে। তাই আমরা বিশ্বাস করি তৃণমূল আগামীতে এমন নেতৃত্ব নির্বাচন করবেন যারা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, 2024-এর 4 আগস্ট রাত 12টা পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যেভাবে পরিচালিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি 5ই আগস্ট 2024-এর দুপুরের পর থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতির মানচিত্র বদলে গেছে। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হই, আমরা যদি জনগণের পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিতে পারি, তাহলে আমাদের মতো রাজনৈতিক কর্মী কিন্তু একটি সময় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাব। এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাই যে নেতৃত্ব বাংলাদেশকে নতুন ভাবে করতে পারবে আমাদেরকে সেই নেতৃত্ব বেছে নিতে হবে। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, এখানে যারা উপস্থিত, যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই হানিফ এবং ইনুর রক্তচক্ষু উপেক্ষা করে যারা রাজপথ আঁকড়ে ধরেছিলেন, যারা এখানকার সংগঠনকে আগলে রেখেছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে বলবো আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানের সহকর্মী ছিলেন, এটি সত্য। তার জন্য আপনাদেরকে অভিনন্দন। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনি, আমি, আমরা জনাব তারেক রহমানের সহযাত্রী হতে পারবো কিনা সেটি হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। যদি না আমরা এই নতুন বাংলাদেশে আমাদের বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের জনগণের আবেগ অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হই, যদি আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা পালনে চ্যুতি দেখাই, তাহলে নিশ্চিত থাকবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনের কাতারে থাকবার পরও আপনার আমার অনেকেরই জায়গা হয়তোবা তারেক রহমানের নতুন টিমে হবে না। সেই কারণে আমি আপনাদেরকে সতর্ক হতে বলবো। আমার পিতৃতুল্য মুরব্বী অধ্যাপক শহীদুল ইসলাম বলে গেলেন যে এখানে দলের মধ্যে কোনো অনৈক্যের কোনো সুযোগ নেই। আপনারা যদি কেউ মনে করে থাকেন অধ্যাপক শহীদুল ইসলাম, ব্যারিস্টার রাজীব চৌধুরী কিংবা ফরিদা ইয়াসমিনের মধ্যে বিভক্তির রেখা টেনে তৃণমূল পর্যায়ে মাঠে সুবিধা গ্রহণ করবেন, আমি বলবো আপনারা বোকা স্বর্গে বাস করছেন। কারণ যাদের নাম উল্লেখ করলাম কিংবা যাদের নাম উল্লেখ করতে পারেনি তারা প্রত্যেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেমন মায়ের আসনে অধিষ্ঠিত করেছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারেক রহমান তাদের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। তাই তারা কেউই তারেক রহমানের নির্দেশনার বাইরে যাবে না। আমি বিশ্বাস করি আমরা যারা নেতৃত্ব দিই, সেটি ইউনিয়নের ওয়ার্ড হোক, ইউনিয়ন হোক, উপজেলা হোক, জেলা হোক কিংবা কেন্দ্র হোক, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের অতি উৎসাহী সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা। কারণ আমরা চাই আগামী দিনে যেন আমরা চেয়ারম্যান হতে চাই, আগামী দিনে যেন আমরা মেয়র হতে চাই
কিংবা যারা এমপি মন্ত্রী হতে চাই, আমরা যদি আমাদের আশেপাশে থাকা সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই, তাহলে এই নির্বাচনের মাঠে সবচেয়ে ভুগতে কিন্তু আমাদেরকেই হবে। এটি আমাদেরকে মনে রাখতে হবে। আমি সেই কারণে আমাদের নেতা কর্মীদেরকে পরিশুদ্ধ হবার আহ্বান জানাবো। এখানে কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃত্ব উপস্থিত। 28 অক্টোবর অত্যন্ত সংকটময় মুহূর্তে আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাদের উপর আস্থা রেখেছিলেন। আমরা তাদের সাথে কাজ করেছি, আমরা দেখেছি তাদের সক্ষমতা আছে। আমি আপনাদেরকে বলবো, নির্মোহভাবে নিজেদের বিবেকের কাছে পরিষ্কার থেকে যারা দলের নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, কে কার লোক সেই বিবেচনায় না নিয়ে তার ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, যাতে করে আগামী দিনে কেউ কোনো অনাচারে লিপ্ত না হতে পারে। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আপনি আমি যখন সংগঠনকে গোছানোর জন্য এই মিরপুর উপজেলা বিএনপির সম্মেলন উপস্থিত, তখন কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে কিন্তু কালো মেঘ। গত কিছুদিন যাবৎ কিন্তু আমরা একটি অস্থির সময়ের মধ্যে সময় পার করছি। এই সকাল যেমন অন্ধকারাচ্ছন্ন ছিল, আজ দুপুর যেমন পরিষ্কার হয়ে গেছে, আজও কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশ অন্ধকারাচ্ছন্ন। এখনো কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পারিনি। দীর্ঘ 16 বছর আমরা আমাদের আত্মত্যাগের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিণামে শেখ হাসিনা মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গণতন্ত্রকামী বাংলাদেশ একটি গণতন্ত্র উত্তরণের জন্য অপেক্ষমান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ছিল দ্রুততম সময়ের মধ্যে অপরিহার্য সংস্কারগুলো শেষ করে তারা একটি নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের 8 মাস পার হয়ে গেল, কিন্তু সংস্কার গতি পায়নি। আমরা প্রায় অনৈক্যের কথা শুনি। গণতন্ত্রের চিন্তার পার্থক্য থাকবে, গণতন্ত্রের দর্শনের পার্থক্য থাকবে, কিন্তু আমি মনে করি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সকলে গণতন্ত্রের পক্ষে শক্তি, আমরা সকলে বাংলাদেশের পক্ষে শক্তি, কিন্তু সকলের চিন্তার জায়গা এক হবে। এটি বাকশালী চিন্তা ছাড়া আর কিছুই নয়। তাই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সেই সংস্কার অবিলম্বে সম্পন্ন করা। আর যেই বিষয়ে একমত হতে পারবে না, তার জন্য রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে, সেই রাজনৈতিক দল তার নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী বাকি সংস্কার শেষ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন এই বিশ্ব মানচিত্র অবশিষ্ট থাকবে, ততদিনই কিন্তু সংস্কারকে সময়ের পরিচয়ে চালু রাখতে হয়। এই সংস্কার আপনি একবার করে শেষ করে ফেলবেন আজীবনের জন্য, ব্যাপারটি তেমন নয়। আমি বিশ্বাস করি যে বিজ্ঞ মানুষদের সমন্বয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা সেটি বুঝতে সক্ষম হবে। যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, এটি মান অভিমানের কোনো জায়গা নয়, এটি ক্ষোভ হতাশার কোনো জায়গা নয়। সরকারের দায়িত্বে এসে আপনারা বাংলাদেশের জনগণকে করুণা প্রদর্শন করবেন, তার কোনো সুযোগ নেই। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ নির্বাচন ছাড়াও কিন্তু আপনাদের উপর আস্থা রেখেছে, আপনাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, এটি আপনাদের প্রতি ম্যান্ডেট। কিন্তু বাংলাদেশের জনগণের আস্থা হারিয়ে যায় এমন কোন কাজ নিশ্চয়ই আপনারা করবেন না। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যাশা, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারংবার সতর্ক করবার চেষ্টা করছে। আমি মনে করি বিএনপির সতর্কবার্তা হিসেবে নয়, বাংলাদেশের জনগণের সতর্কবার্তা হিসেবে যদি বিবেচনা করতে পারেন, তাহলে আগামীর পথটি আপনাদের জন্য সহজ হবে। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা অত্যন্ত দুর্বল ছিলাম, আমরা অত্যন্ত মজলুম ছিলাম। এই কুষ্টিয়াতে যখন শহীদ আবরারের লাশ আসে, তখন কিন্তু আমাদের বিএনপির অনেক কর্মী সেই জানাজায় অংশ নেবার সাহস আমরা করতে পারিনি। আমরা কিন্তু জনাব তারেক রহমানের আহ্বানে ছুটে এসেছিলাম সেই জানাজায় অংশ নিতে। জানাজার শেষে যখন পরিবারকে সহমর্মিতা জানাতে যাব, তখন কিন্তু পুলিশি বাধায় সেই জায়গা থেকে আমাদেরকে সরে যেতে হয়েছে। এরকম বহু ঘটনার সাক্ষী আপনি আমি সকলে। কিন্তু ওই সময় আমাদের একটি শক্তির জায়গা ছিল না তখন আপনার আমার পকেটে অবৈধ অবৈধ অস্ত্র, কিন্তু শক্তির জায়গা ছিল আমাদের ইস্পাত কঠিন ঐক্য।
যে ঐক্যের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে এই দীর্ঘ ফ্যাসিবাদ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ছাড়া করেছি, আবারও সেই ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, আমাদের লড়াইয়ের প্রাথমিক ধাপটুকু মাত্র অতিক্রম করতে সক্ষম হয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করে। যেদিন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা সরকার গঠন করতে পারবো, সেদিনই আমাদের দায়িত্ব শেষ হবে। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, এই দীর্ঘ 16 বছরে আমরা আমাদের 7 শতাধিক সহকর্মী গুম হয়েছেন, আমাদের 5000 উপরে সহকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আপনাদের এই অঞ্চলে স্বাভাবিকভাবে আপনাদের কথা বলবার সুযোগ ছিল না, স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতা আপনাদের খর্ব হয়েছিল। মাসের পর মাস, বছরের পর বছর আপনারা নিজ বাড়ি ছেড়েছিলেন। তাই আমাদের সেই সমস্ত সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করবার দায় আপনার আমার রয়ে গেছে। আপনার আমার প্রিয়জনের অশ্রুর ঋণ শোধ করবার দায় আপনার আমার রয়ে গেছে। সেই ঋণ শোধ করবার দায় থেকে আগামীতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবার সুযোগ পায়, অতীতেও তারা যেমন ভাবে ধানের শীষে তাদের আস্থা রেখেছেন, আগামীতে ঠিক একইভাবে ধানের শীষ তথা জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখবেন। সেই নতুন দিনের আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ মিরপুর উপজেলা বিএনপি দেখবার অভিপ্রায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান।